আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে। নীলের দিকে তাকিয়ে ওকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল। চলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? ফাইলগুলো নিয়ে ভেতরে এসো। আদ্রিতা যখন ওর ক্যাবিনে পৌঁছলো তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে ওর জন্য অপেক্ষা করছে। কোথায় ছিলে বলো? আমি 1 ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি। এই লোকটার কি কোনো কাজকর্ম নেই? 1 ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে। সরি বিজন, আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সবসময় লেট হয়ে যায়। আদ্রিতার কথা শোনার পর বিজনের 1 ঘন্টা অপেক্ষা করার অভিযোগ 1 মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল। কি হলো, হাসছো কেন? লটারি পেলে নাকি? লটারি? হ্যাঁ, তুমি আসা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাম। তবে তার থেকে কিঞ্চিত কম দামি একটা গিফট আমি তোমার জন্য এনেছি। This is a rare diamond necklace for you. এটা আমার জন্য? সত্যি? এই শহরে এটা খুঁজে পাওয়া খুব বিরল। Just like you. কিন্তু তোমাকে কোনো রকম উপদেশ দিইনি, কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। এই যে এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে। এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না। ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে। আদ্রিতা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার জন্য আসল রেয়ার একটা হীরের গয়না এনে দেবো, এর চেয়েও দামি, এর চেয়ে অনেক অনেক বেশি দামি। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন, আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো, ঠিক এনে দেবো তোমাকে। তাদের বিয়ে হয়েছে 2.5 বছর। এর মধ্যে প্রথমবার তার মনে হলো নীল তার জন্য লড়াই করছে। নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল। আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো, নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি? না না, এটা আমি কি ভাবছি? বিজন আমার বিজনেস পার্টনার, ও আমাদের মেইন ইনভেস্টর। নীলের এই অ্যাকশনের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাকআউট করে গেলে কি হবে? না 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 না, আমার নীলকে নয়, আমার বিজনকে প্রয়োজন। এইসব ভাবতে ভাবতে আদ্রিতার নীলের ওপর রাগ হতে শুরু করে। প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে। হাউ ডে ইউ! তোমার এত বড় সাহস! হ্যাঁ, তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকেই এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে? তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল হয়েছে। এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, রাইট নাও। গেট আউট! নীল আদ্রিতার এই কথার কোনো উত্তর দিল না। নীল জানতো যে ও যতই কথা বাড়াবে আদ্রিতা ততই বেশি রেগে যাবে। আদ্রিত ব্যাপারটা তখন সবে শুরু হয়েছে। কি হলো, শুনতে পাচ্ছিস না? কালা নাকি? আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি? কত বড় সাহস রে তোর! নিজেকে তো বিক্রি করে দিলে ওরকম একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি। তোর এই গরিবের পারফিউম, সস্তা শার্ট, পায়ে একটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস? তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত। জিরো, বিগ জিরো। সারা খরচা মাই। চল। নীল তখনও ঝামেলা করার মেজাজ ছিল না।
কিন্তু যখন কেউ অন্যের নীরবতা সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন। নীল আঙুল তুলে পেছনের দিকে ইশারা করে। প্রথম কথা, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, ও আমার স্ত্রী। তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই। ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব। তাই এসব ফ্রডগিরি বন্ধ করো। আর দ্বিতীয় কথা, যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না। নীল বিজনকে তার সোয়াগ দেখিয়ে বেরিয়ে গেল। আদ্রিতার রাগে তারপর বিজনের সাথে ওর দেখা হলো, আর তখনই বিজনের সাথে ওর বন্ধুত্ব হলো। বিজন একটা খুব বড় পরিবারের সদস্য। আজ বিজন শুধুমাত্র আদ্রিতার কোম্পানির একজন বিজনেস পার্টনারই নয়, সাথে বড় ইনভেস্টরও। আর শুধুমাত্র বিজনের কারণেই আদ্রিতার কোম্পানি এখনো চলছে। এই কোম্পানির সমস্ত লস বিজনই বহন করে এবং আদ্রিতারও ওকে তাই খুব প্রয়োজন। বিজনের সাথে বন্ধুত্ব করা আদ্রিতার পক্ষে সহজ কাজ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে আদ্রিতা ওর কাছাকাছি এসেছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, সবকিছুই আদ্রিতার প্ল্যান অনুযায়ী হচ্ছিল, কিন্তু নীল আজ এসে সবকিছু নষ্ট করে দিল। জাস্ট কি দরকার ছিল বুঝতে পারছি না। কি দরকার ছিল নীলের বিজনকে এতগুলো কথা শোনানোর? এবার বিজন আমাকে টাকা দেবে কিনা সেটাও জানি না, আমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে কিনা সেটাও বুঝতে পারছি না। আর অন্যদিকে চেইন কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে নীলের খুব ফুরফুরে লাগছিল। তখনই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোনটা ছিল মিস্টার রায় চৌধুরীর। তিনি ছিলেন শহরের সব থেকে বড় বিজনেসম্যান। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি। ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি। আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো। ঠিক আছে, আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি, কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে। প্রথমটা, আমার জন্য একটা রেয়ার হীরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে। আর দ্বিতীয়টা, আমি আপনাকে টেক্সট করছি, এটাও কিন্তু একই রকম জরুরি। এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য, ঠিক আছে? তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি, কিছু জামা কাপড় কেন, যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই। মেসেজ পড়ে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল। নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল। একটা আসলে এই সেই জায়গা যেখানে মিস্টার রায়চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং ফিক্স করেছিলেন। কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না। যখন নীল সেখানে পৌঁছলো, পুলভিলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করলো। নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল। তখনই হঠাৎ একটা মেসেজ এলো। আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলের রিইউনিয়নেও যেতে হতো। কোথায় যাচ্ছিস শালা ভিকিরি? না না দাদা, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এই হোটেলেই এসেছি। শালা মিথ্যে কথা বলার জায়গা পাস না? হ্যাঁ, মিথ্যে কথা বলার আগে নিজের চেহারাটা তো দেখতিস। আমি তোকে ঢুকতে দেবো না দাদা, আমাকে ইনভাইট করা হয়েছে। আমাকে শুনুন, শুনুন না, আরে চল, আমাকে একবার ঢুকতে দিন আমাকে। নীল পড়ে যেতেই একটা দামি গাড়ি ওখানে এসে দাঁড়ালো। এই গাড়িটি আর অন্য কারো নয়, হোটেল প্রাইমের মালিক মিস্টার খান্নার ছিল। কি হচ্ছে কি এটা? হোটেলের গেটের সামনে এসব এসব ক্যাশ চলছে এখানে। হোটেলের বদনাম হবে না এতে? স্যার দেখুন না, এই যে ভিকিরিটা হোটেলে ঢুকতে যাচ্ছে, আমি বারণ করছি, শুনছে না স্যার? খারাপ। আপনি কি করতে আছেন? কে, কি হয়েছে? দেখি দেখি কে। মিস্টার খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখলেন